শুরু হয়েছে রেকর্ডিং। হ্যাঁ, তাহলে আহ, মোটামুটি একটা ইন্ট্রোডাকশন আমরা দিয়ে শুরু করি। আমি প্রতীক। আমাদের সাথে আছে সৌম্যদীপ মুখার্জি, সৌম্যদীপ হ্যালো। দা। আর আজকের আমাদের গেস্ট হচ্ছে শঙ্খদা, শঙ্খ ভৌমিক। আহ, নিউ ইংল্যান্ড এলাকায় মোটামুটি অনেকেই খুব বেশ বিখ্যাত একজন মানুষ। তবু যারা চেনেন না তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমাদের খুব ভালোবাসার শঙ্খদা, শঙ্খ ভৌমিক, আহ, বহুদিন যাবত এই অঞ্চলে আছেন। অফ কেন্দ্রিকের আর্টিস্টিক ডিরেক্টর। শঙ্খদা, তুমি বলো ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন, যারা আমাদের এই ইন্টারভিউটা দেখবে তাদের জন্য, তারপর আমরা শুরু করি। আচ্ছা, আমি আহ, মানে যেহেতু এটা একটা ম্যাগাজিনের জন্য হচ্ছে, সুতরাং আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের সাহিত্য বা নাটক বা কবিতা এই সবের জায়গা থেকে বলা দরকার। কারণ আমাদের প্রত্যেকেই, আমরা যারা এখানে আছি, সেটা প্রতীক হোক, সৌম্যদীপ হোক বা আমি, আমাদের একটা সম্পূর্ণ অন্য একটা পেশা আছে। ঠিক আছে, তো আমাদের এই বিশেষ করে আমেরিকায় বসবাসকারী আমরা যারা এনআরআই, তাদের আমরা বলি এটা একটা ডুয়াল এক্সিস্টেন্স। তা আমার অন্য এক্সিস্টেন্সে আমি শিক্ষকতা করি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, এবং মোটামুটি আমার দ্বারা আর কিছু হয়নি জীবনে। আমি ঠিক যা পড়েছি সেটাই পড়াই। হ্যাঁ, মোটামুটি জীবনে আমার এদিক ওদিক বিশেষ করে উঠতে পারিনি, আমার অত ক্যালি নেই। তা ওটা হচ্ছে আমার একটা দিক, যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষকতা করি। আর এই দিকে হচ্ছে যে আহ, মানে আমি খুব ছোটবেলা থেকে একটা জিনিসই করি, মানে আমার বহু বন্ধু বান্ধব আছে বা আমার পরিচিত অনেকে আছে যারা অনেক কিছুতে পারদর্শী, মানে গান, নাচ, আঁকা, আবার খেলাধুলা, আহ, আবার স্কাই ডাইভিং, সবকিছুই পারে। আমি মোটা কিছুই পারি না। আমি ছোটবেলা থেকে একটা জিনিসই করেছি, সেটা হচ্ছে নাটক করতাম। নাটকটা যে কোনো কারণেই ভালো লাগতো। তাই প্রধানত ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পড়েছি, যেখানে যেখানে থেকেছি, আমি নাটকটা মন দিয়ে করেছি, এবং যার সুবাদে আমি অনেকের কাছ থেকে নাট্য শিক্ষাটা পেয়েছি। তা সেটা শুরু স্কুলে মাস্টারদের কাছ থেকে, ইভেনচুয়ালি কলকাতায় মানে যারা মানে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব বা এখন যারা অনেক নাম করেছে সেরকম কিছু লোকজনের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো আমেরিকায় আমি এসে আমার পিএইচডি শেষ করে, পোস্টডক করে, আমি আহ, শিক্ষকতার খানিকটা গিয়ে টেনিওর পেয়ে আমার মনে হয়েছিল যে, তখন মানে আমি বস্টনে, তো আমার মনে হয়েছিল যে আহ, মানে আমি যেভাবে নাটক বা সাহিত্য বুঝি, অর্থাৎ কেন করি, মানে কেন লিখি বা কেন নাটক উপস্থাপনা করি, মানে সেখানে একটা মানে একটা ভাবনা বা আহ, একটা গভীরতার জায়গা থেকে, মানে নিজের গভীর অনুভূতির জায়গা থেকে এটাকে আনতে হবে। তা অফকেন্দ্রিক প্রধানত সেই জায়গাটা তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করি। আমি যে অফকেন্দ্রিকে সবকিছু সবসময় আমি করি তা নয়, এখন বহু লোকে কাজ করে, কিন্তু এটা একটা মানে ব্যক্তিগত, বিশেষ করে আমরা তো মানে আমরা যেটা বলি ইমিগ্রেন্ট কমিউনিটি, আমরা এদেশে এসছি, এবং আমাদের ছেলেমেয়েরা যারা এদেশে বড় হচ্ছে তারা একটা সম্পূর্ণ অন্য পরিবেশে বড় হচ্ছে আমরা যে পরিবেশে বড় হয়েছি তার তুলনায়। সুতরাং আহ, সেই জায়গা থেকে আমাদের এই এখানকার অভিজ্ঞতাটা খুব আলাদা। দেশে আমাদের বন্ধু বান্ধবরা যারা আমাদের বয়সী এবং যারা তাদের ছেলে মেয়েদের বড় করছে, তা সেই অভিজ্ঞতা থেকে আমাদের অভিজ্ঞতাটা আলাদা, এবং এই অভিজ্ঞতা জনিত লেখা, এই অভিজ্ঞতা জনিত নাটক বা সেই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করেছি অফ কেন্দ্রিক 2007-08 থেকে। যখন ইন্টারনেট ছিল কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জায়গাটা এতটা রমরমা হয়নি, সুতরাং সেখান থেকে শুরু। আজকে তো মানে পৃথিবী এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে সাহিত্য হোক, কলা হোক, আহ, মানে নাটক, সিনেমা, সবকিছু অনেকটা পাল্টে গেছে।
এবং তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমরাও চলার চেষ্টা করছি। যদিও আমি আমি নিজে খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা সম্পূর্ণ অন্য বিশ্বাসের জায়গা থেকে মানুষ সে তার লেখা বা তার সাহিত্য আসে, সুতরাং আমি আমি সেটা থেকে বিশ্বাস করি যে তাতে মানে সময় পাল্টালে, পরিস্থিতি পাল্টালেও তোমার নিজের বিশ্বাসের জায়গাটা যদি অটুট থাকে, তোমার লেখার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা বা একটা জায়গা থাকবে, সেটা থাকা উচিত। তা এই মোটামুটি বলার, মানে অফকেন্দ্রিক নাট্যদল হিসেবে অনেক বড় হয়েছে এখন আমরা, মানে ফেস্টিভ্যাল করি যেটা মাল্টি ডিসিপ্লিনারি, মানে মাল্টিলিঙ্গুয়াল, মানে আমরা মারাঠি নাটক, গুজরাটি নাটক, হিন্দি নাটক, ইংরেজি নাটক, অনেক ধরনের, অনেককে নিয়ে গ্রাসরুট থিয়েটার যেটা বলে, মানে বৃহত্তর বস্টনে একটা গ্রাসরুট জায়গা থেকে নাটক গ্রো করানোর চেষ্টা করছি। আমাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে আরো বহু লোকে এখন নাটক করে, মানে বাংলায় তো আরো অনেকে নাটক করে, তাছাড়াও অন্যান্য অনেকে নাটক করে। সেটা একদিক থেকে আমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন, আমি বলবো যে আমি অন্তত এইটুকু মনে করি যে এই কিছু না হলেও দিস ইজ দ্য বেয়ার মিনিমাম লেগাসি আই হ্যাভ বিন এবল টু লিভ, যে মানে ওই শুধু পুজোর পুজোর অনুষ্ঠান হচ্ছে বা পুজোয় আর্টিস্ট আসছে, এর বাইরেও একটা কিছু মানে ভাবনা চিন্তা করে লোকেরা নিজেরা লিখে কিছু করার চেষ্টা করছে বা লিখছে, সেই জায়গাটা আমি মনে করি যে খুব ভালো একটা জায়গা তৈরি হচ্ছে। অনেক কিছু বলে ফেললাম, না, থ্যাংক ইউ শঙ্করদা। আমি তুই তোমাকে, থামাবি আমাকে। হ্যাঁ একদম, আমি তোমাকে আহ দুটো প্রশ্ন করি। হুম, একটা হচ্ছে একদম মানে গোড়ায় ফিরে যাই। তুমি যেটা শুরুতেই বললে যে মোটামুটি আমাদের বাঙালিদের যেভাবে শুরু হয়, ধরো নাটক করা, স্কুলে হোক কলেজে হোক, তোমার শুরুটা কিভাবে হয়েছিল নাটকের সাথে পরিচয়, এবং সেখান থেকে ধরো মানে ফর্মাল নাটকের শিক্ষা সেই দিকে কিভাবে তুমি মুভ করলে, আর আমেরিকায় এসে অফ কেন্দ্রিকের আগে যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে যে নাটক নিয়ে, বা অফ কেন্দ্রিকের একদম গোড়ার দিকে তোমরা কিভাবে শুরু করেছিলে। মানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে তোমার শুরু কলকাতাতে, আর তারপর অফ কেন্দ্রিক বা নাটকের পথ চলা শুরু আমেরিকাতে হোক বা বস্টনে, বা তার আগে যদি থাকে। হ্যাঁ, তা প্রথম কথা হচ্ছে যে দেখ, আমি যদি বলি আমার শুরু, আহ, মানে একেবারে প্রথম নাটকের যেটা, মানে আমার যেটা ইয়েতে আছে, মানে মেমোরিতে, এটা খুব হাস্যকর একটা জায়গা, কিন্তু এটা আমি সবাইকে বলি। সেটা হচ্ছে আমার প্রথম জীবনে করা নাটক হচ্ছে পূজারিনী। আমি তখন বোধহয় 4.5 কি 5 বছর বয়স। হ্যাঁ, এটা হচ্ছে ওই পাড়ায় যেরকম ভাবে নাটক হয়, মানে মায়েরা, দিদিরা, ইয়েরা সবাই মিলে করছে, তা পূজারিনী নাটকটা হচ্ছে, এবং আমাকে সেখানে ওই পূজারিনীকে ধরে নিয়ে আসতে হবে, আহ ইয়ের কাছে, ওই অজাতশত্রুর কাছে ধরে নিয়ে আসতে হবে, বা সেই সেই ব্যাপারটার মধ্যে আমাকে দেওয়া আছে। আমি ছোট, আমার চেয়ে অনেক বড় বড় অনেক এইসব ইয়ে ছিল, গার্ড ছিল, তো তারাই ধরে আনছিল। তা ধরে এনে তারপরে তো রাখছে এবং ইয়ে করছে, তো রিহার্সাল টিহার্সাল হয়ে গেছে। তা এবার নাটকের দিন গিয়ে আমার জাস্ট মনে হয়েছে যে আমি কিছুই করার সুযোগ পাচ্ছি না, মানে একটা, মানে আমি গার্ড, আমার একটা কিছু করতে হবে। তা নাটকের দিন, এটা কিন্তু অন্য কোনো রিহার্সাল টিহার্সাল, নাটকের দিন স্টেজে উঠে আমি ওই মেয়েটার চুলটা খুব জোরে টেনে দিয়েছিলাম। ঠিক আছে, আমার মনে হচ্ছিল যে আমি ঠিক ক্যারেক্টারে ঢুকতে পারছি না, আমার কিছু করা দরকার। আমাকে কেউ কিছু করতেও বলছিল না, আমাকে শুধু বলছিল তুমি হেঁটে যাবে এদের সঙ্গে। আমার এটা মোটেও পছন্দ হয়নি, আমি কি প্রচন্ড জোরে চুল টেনে দিয়েছি। এবং তারপর যা হওয়ার হয়, মানে নাটক শেষ হয়ে যাওয়ার পরে আমার মাকে কমপ্লেন করা এবং অনেক উত্তম মধ্যম, বাট এটা হচ্ছে খুব, মানে হালকা করে বলতে গেলে এইটা আমার নাটকের হাতে খড়ি অ্যাকচুয়ালি স্কুলে মাস্টারদের কাছে। হ্যাঁ, এবার স্কুলের মাস্টারদের হচ্ছে যে আমার আর্লিয়েস্ট ওয়ান অফ দ্য নাটক যেটা আমি করেছিলাম, আমি ডন বস্কোতে একটা সময় পড়েছিলাম। ডন বস্কোতে জুলিয়াস সিজারে মার্ক অ্যান্টনির ট্রেনিং আমাকে টিচার দিয়েছিল। সে কতটা শেক্সপিয়ারের ট্রেন্ড আমি জানি না, কিন্তু সেই সেই সব দিয়ে আমি শুরু করেছি। আমি পরবর্তীকালে উৎপল দত্তর জীবনী পড়তে পড়তে জানি যে উৎপল দত্ত একটা সময় ভীষণভাবে শেক্সপিয়ার এবং ইয়ে করেছে, সেটা পরে আমার খুব হাসি পায়। তা তার পরবর্তীতে যেটা হয় হচ্ছে যে তারপরে আমি রামকৃষ্ণ মিশনে পড়ি বেশ কিছুদিন। রামকৃষ্ণ মিশনে আমাদের 2-3 জন মাস্টার ছিল, আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়েছিলাম। 2-3 জন মাস্টার ছিল যাদের নাট্য ঘরানা ভীষণ আলাদা। একজন কলকাতাতে
গ্রুপ থিয়েটারে ট্রেন ছিলেন, একজন একেবারে যাত্রায় ট্রেন। ঠিক আছে, এবার এই প্রত্যেকের কাছ থেকে এই মানে আমি যেটা সবাইকে বলি যে আমি বিভিন্ন ঘরানা নাটকে আমি ট্রেন হয়েছি। এবং আরেকজন মাস্টার ছিলেন যিনি গান লিখে গান বেঁধে নাটক করতেন, যেটাকে আমরা মিউজিক্যাল ফর্ম বলি, মানে একদম সেটা উনি করতে পারতেন। মানে উনি আমাদের, আমরা যে ভজন করতাম মানে আমাদের প্রত্যেকদিন ইভিনিং, উনি আমাদের ইয়ের মাস্টার ছিলেন, গানের মাস্টার ছিলেন, উনিও নাটক করতেন। তাই বলছি যে এই ট্রেনিংটা যে এত সিমলেসলি আমি পেয়েছিলাম, মানে এটা পুরুলিয়া রামকৃষ্ণ বিশ্বতে তো ওইভাবে কেউ কাউকে ফর্মালি ট্রেন করে না, মাস্টারমশাইরা বলে চলে আই, আমি এটা তো প্রায় গুরুপল্লী কনসেপ্টে ছিল, সুতরাং আমরা সারাক্ষণই ওখানে ছিলাম। তো এইটা আমার উপর একটা গভীরভাবে ছাপ ফেলেছে। তারপরে আমি যখন নরেন্দ্রপুরে পড়ি তখন আমরা মারিচ সংবাদ করলাম। তা মারিচ সংবাদে ওই সমস্ত ট্রেনিং গুলো কাজে চলে এসে গেল, কারণ গান আছে, নাচ আছে এবং ইয়ে আছে। তারপরে ওইটা করতে করতে মারিচ সংবাদ যখন করছি, আমি 11-12 যখন পড়ি, কৌশিক গাঙ্গুলি মানে যে ফিল্ম মেকার কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা আমার 1 বছর সিনিয়র ছিল নরেন্দ্রপুরে। তো কৌশিক দার সঙ্গে কৌশিক দা তখন ওই মানে গ্যালিলিও নাটকটা যেটা ওই তৃপ্তি মিত্র, সমু মিত্র ফেমাস করেছিল, সেই নাটকটা করছে। তো তখন থেকে আমার গ্রুপ থিয়েটার ঘরানায় আমি ঢুকতে, তারপর কৌশিক দা নরেন্দ্রপুরে গেল, এই সরি নরেন্দ্রপুর থেকে যাদবপুরে গেল পড়তে, আমিও তার পরের 1 বছর পরে যাদবপুরে। তো আমি ওদের সঙ্গে কিছুটা কাজ করি। তারপরে সেখান থেকে বাদল সরকারের স্ট্রিট থিয়েটার, কারণ যাদবপুরে আমরা যারা একটু মানে ডিএসএফ বা ওই জাতীয় পলিটিক্স করতে শুরু করি, আমরা স্ট্রিট থিয়েটার করতে শুরু করি। তা সুতরাং মানে এবং এবং আমি যখন যাই যাদবপুরে 1988-89, দ্যাট ওয়াজ দ্য টাইম সাফদার হাশমি ওয়াজ কিল্ড। সাফদার হাশমিকে সেই বছরই মারায়, 88 জানুয়ারিতে সাফদার হাশমিকে মারায়। আমি 88 পরে জয়েন করি, মানে মানে ওই জুলাই অগাস্টে। তখন যাদবপুরে মানে সাফদার হাশমির হাল্লা বল থেকে শুরু করে বিভিন্ন নাটক স্টেজড হচ্ছে, মানে আজকে ওএটিতে, কালকে রাস্তায়, কালকে এখানে, এইটা হচ্ছে। তা আমি বলবো যে দ্যাট ইজ হোয়াট আই গট স্টিপড ইন। তারপরে আস্তে আস্তে আমি, উষা গাঙ্গুলি হিন্দিতে নাটক করতেন, মানে উনি মানে রঙ্গকর্মী বলে যে থিয়েটার গ্রুপটা আছে সেখানে আমি যেতে শুরু করি। করে তারপরে মানে তারপর তো একটা সময় আমি আমেরিকা চলে আসি। মানে আমি কখনোই ফর্মালি কোনো গ্রুপ থিয়েটারের সঙ্গে স্টেজে উঠে নাটক করিনি, কিন্তু তাদের টেকনিক্যালি হেল্প করেছি, কারণ ওই আর কি, মানে তুই যাদবপুরে যে পড়া তারপরে তোর চাকরি করা, সেই সূত্রে কিন্তু আমি ওইটা করেছি। এবার এখানে এসে আমার দুটো অভিজ্ঞতার কথা বলতে হবে। এখানে আসার পরে আমি এদেশে নাটক দেখতে শুরু করি, ঠিক আছে, বিভিন্ন ধরনের নাটক, এবং সেই নাটকের একটা সম্পূর্ণ অন্য জায়গা আমি শিখি। মানে অবভিয়াসলি কলকাতার গ্রুপ থিয়েটারে আমরা আমরা ব্রেক্ট নিয়ে কথা বলেছি, আমরা মানে স্যামুয়েল বেকেটিয়ে বিভিন্ন ধরনের পশ্চিমীয় বা চেকভের নাটক বা বিভিন্ন ইউরোপিয়ান নাটকের ইনফ্লুয়েন্সের কথা বলেছি। কিন্তু আমেরিকান থিয়েটার ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। আমেরিকান থিয়েটার একটা সম্পূর্ণ অন্য জায়গা থেকে আমেরিকান থিয়েটার আসে। তা সেইগুলো আমি আস্তে আস্তে দেখতে শুরু করি। এবং যিনি আমার এখন আমি মনে করি যে আমার কারেন্ট নাট্যগুরু না বললেও বলবো যে নাট্য শিক্ষক, যার কাছে আমি বারবার যাই, ওনার নাম হচ্ছে দীপঙ্কর মুখার্জি। দীপঙ্কর মুখার্জি হচ্ছে, উনি মানে ওই লন্ডনে ট্রেন্ড, তারপরে ইউএসএ তে ট্রেন্ড থিয়েটার ডিরেক্টর। এবং উনি মানে উনি খুব মানে নাম করা থিয়েটার ডিরেক্টর। উনি গাথরি থিয়েটারের রেসিডেন্ট ডিরেক্টর ছিলেন। না, গাথরি থিয়েটার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ওয়েল নোন থিয়েটার ইন দ্য আপার মিড ওয়েস্ট, মিনিয়াপলিসে বলছি আমি, মিনিয়াপলিসে পিএইচডি করেছি, তো উনি ওখানে ছিলেন। তারপরে কিন্তু উনি নিজে বেরিয়ে এসে, এই ঠিক আমি যে কারণে ইভেনচুয়ালি অফ কেন্দ্রিক করেছি যে আমরা নিজেদের গল্প বলবো, অন্য গল্প বলবো, উনি নিজের থিয়েটার গ্রুপ একটা তৈরি করেন। সেটাতে যে নেসেসারিলি বাঙালি বা ভারতীয় গল্প বলেন তা না, উনি মার্জিনালাইজড কমিউনিটি মানে নেটিভ আমেরিকান, তারপরে আফ্রিকান আমেরিকান, এদের সবার সঙ্গে উনি কাজ করতে শুরু করেন। তা করে উনি একদম ওই গ্রাসরুট থিয়েটার করেন। আমি ওনার সঙ্গে ওই পিএইচডি করাকালীন 2-3টে ছোট ছোট কাজ করার অভিজ্ঞতা পাই, এবং সেখান থেকে আমার, আমি বলবো যে আমার বর্তমান মানে ভাবনা, যেটা মানে নাট্য ভাবনার চেয়েও বড় কথা বলবো যে আমার যে চেতনা, যে জায়গাটা, সেই জায়গাটা উনি অনেকটা তৈরি করেছেন।
এবং মানে বারবার এই প্রশ্নটাই করি কোনো কাজ করতে গেলে, এটা আমি কেন করছি, কার জন্য করছি, এই কাজটা কি বলছে। তো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে আমি জাস্ট ওই স্টেজে উঠে এন্টারটেন করলাম, লোকেরা একটু হাততালি দিল বা লোকেরা হাসলো বা লোকেরা তো আনন্দ পেলো, আমি যাই করি না কেন, সে বাড়ামো হোক বা যাই হোক না কেন, কিন্তু মানে আমার কাছে ওই মেসেজিং বা ওই জিনিসটা বা বা এখানে যে যাদের কথা বলা হয় না বা যাদের কথা বলা দরকার বা ইয়ে, সেই জায়গাটা মানে মানে সমাজের মানে সামাজিক জায়গা থেকে বা বা সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গাটা আমার কাছে এখনো খুব জরুরি। এবং দীপঙ্করদার কাছ থেকে আমি সেটা শিখেছি। অফ কেন্দ্রিকে প্রথমে যে কারণে আমরা যেটা করতাম, যা কিছুটা এখনো আছে, পুরোটা নেই, যে আমরা কোনো গল্প বা টপিক নিয়ে আলোচনা করতাম, সেখান থেকে ওয়ার্কশপ করে স্ক্রিপ্ট লিখতাম, সেই ওয়ার্কশপ করে স্ক্রিপ্ট লেখার পর তারপরে একটা ফাইনাল স্ক্রিপ্ট দাঁড়াতো, যদিও মানে ফাইনালি আমি লিখতাম সবকিছু, কিন্তু ওটা দাঁড়াতো এবং তারপর সেখান থেকে আমরা করতাম। আমরা সত্যি সত্যি প্রকৃতভাবে আমরা 7-8 জন মিলে শুরু করেছিলাম, যারা কেউই এখানকার মেইন স্ট্রিমে থিয়েটার, মানে মেইন স্ট্রিম মানে এখানকার বাঙালি কমিউনিটি বা ইয়েতে থিয়েটার করিনি। হার্ভার্ডের কিছু স্টুডেন্ট, হার্ভার্ডের কিছু পোস্টডক, এমআইটির কিছু ছাত্র, আর আমরা কয়েকজন প্রফেসর মিলে এটা শুরু করেছিলাম। মানে লিটারালি আমাদের বাড়ির বেসমেন্টে, মানে বেসমেন্টে যেরকম কোম্পানি খোলা হয় সেরকম বেসমেন্টে এটা করেছিলাম। তা মানে আমার প্রথম নাটকের নাম হচ্ছে বিজনের চায়ের কেবিন। বিজনের চায়ের কেবিন হচ্ছে খানিকটা ওই মানে কলকাতার নস্টালজিয়া আড্ডা মারতাম, কিন্তু এই পরবর্তীকালে চাকরির সুবাদে প্রত্যেকে বিভিন্ন জায়গায় ছিটকে ছিটকে যাচ্ছে, কিন্তু ওই চায়ের কেবিনে ফিরে আসার চেষ্টা করছে, যে কিন্তু মানে সেটাও পাল্টে যাচ্ছে ব্যাপারটা। তা তো ওই নাটকটা আমার অ্যাকচুয়ালি আবার রিভাইভ করার একটা প্ল্যান আছে, মানে অন্য ভাবে আর কি, বিজনের চায়ের কেবিনের একটা পরবর্তী ভার্সন আর কি। মানে এটা হচ্ছে যে একটা কেবিন আছে, কিন্তু সময় পাল্টে যাচ্ছে এবং আমরা বারবার ফিরে গিয়ে বিভিন্ন জিনিস দেখছি আর কি। তা তা সেটা সেটা বুঝলাম। কিন্তু কিন্তু মানে ইট ট্রাই টু ক্যাপচার দ্য গ্লোবালাইজেশন এট দ্যাট পয়েন্ট। তাই এইটাই হচ্ছে প্রথমের দিকে কাজ। তারপরে মানে বিভিন্ন ধরনের কাজ, ছোট ছোট কাজ দিয়ে আমরা শুরু করেছি। বড় কাজ পরে করতে শুরু করলাম, তারপরে যেটা হয় আর কি, একটু দেখার পর লোকজন যখন বুঝলো যে এটা এই কাজের হয়তো ভ্যালু আছে, তখন অনেকে আমাদের থিয়েটার গ্রুপে জয়েন করলো এবং তারপর গ্রুপ বড় হওয়ার পরে যা যা হওয়ার তাই হয়েছে আর কি। মানে মানে একটু বেশি মোর টাইম বাউন্ড জিনিসপত্র করা হয়, একটু বেশি গোলস থাকে, গ্র্যান্ট। তারপর আমরা 501(c)(3 হলাম, গ্র্যান্ট এলো। গ্র্যান্ট পাওয়ার পরে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে যে তখন একটা দায়বদ্ধতা চলে আসে, সামাজিক একটা রেসপন্সিবিলিটি। সামাজিক শুধু না, গ্র্যান্ট যে পাচ্ছ হ্যাঁ, তুমি হ্যাঁ সেটা কিভাবে ব্যবহার করছো। হ্যাঁ কিভাবে ব্যবহার করতে, এইটা হয়ে তা তা সেইগুলো ঘটছে আর কি। তা তা যাই হোক, মানে মানে অফ কেন্দ্রিকে অনেস্টলি আমি মনে করি যে প্রত্যেকটা অর্গানাইজেশন ও প্রত্যেকটা, বিশেষ করে আমি মনে করব কালচারাল অর্গানাইজেশন, তাদের একটা জার্নি আছে। তো সেই জার্নির অনেকটাই আমি মনে করি অফ কেন্দ্রিকের হয়ে গেছে। মানে মানে আমি যদি আজ থেকে 3-4 বছর পরে বলি যে অফ কেন্দ্রিকের আর বিশেষ কোথাও কিছু করার নেই, মানে তাহলে মানে লোকে জানে আশ্চর্য না হয় যে যে উই হ্যাভ কাম টু দেন। প্রত্যেকের তো প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা কন্ট্রিবিউশন থাকে, এবং ব্যক্তিগতভাবে আমি হয়তো মনে করব যে এই অর্গানাইজেশনের যে আউটপুট যা যা দেওয়ার হয়ে গেছে, হয়তো আমি নিজে ব্যক্তিগতভাবে অন্য কিছু করতে চাই বা ইয়ে, কিন্তু হয়ে গেছে। কিন্তু অনেক মানে এই জার্নিটার অনেকটাই আমার মনে হয় আমরা করে ফেলেছি, এবং ইট হ্যাজ বিন আ ইউনিক অ্যান্ড ওয়ান্ডারফুল জার্নি। সেটা নিয়ে আমার কোনো নিজের কোনো একদমই, একদমই। একটা সৌম্যদা, কথা, তোমার প্রশ্ন। হ্যাঁ, না আমার প্রশ্নর থেকেও মানে একটা অবজারভেশন না করে পাচ্ছি না, সেটা হচ্ছে এই যে লাস্টে শঙ্খদার কথাটা বললেন, এই যে হয়তো জার্নি, সেটা আমি জানি না, মানে আমি তো ভেতরের মানে পুরো জার্নিটা দেখিনি, কিন্তু আহ, মানে অর্গানাইজেশনের এত কাছে থেকে, অর্গানাইজেশনের শুরুর সময় থেকে থেকে এই যে আপনি অনেকটা নৈর্ব্যক্তিক ভাবে বলতে পারছেন অবজেক্টিভলি যে হয়তো এর কন্ট্রিবিউশন হয়ে গেছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা অত সহজ না। আমরা যখন একটা অর্গানাইজেশনের সাথে
জড়িয়ে পড়ি তখন মানে মনে হয় যে ওটা অনন্তকাল ধরে চলবে। কিন্তু সেটা যে আপনি বললেন শেষ হয়ে এসছে। না, আমার একটা যেটা কৌতূহল হচ্ছিল আপনার ওই রামকৃষ্ণ মিশনের ব্যাকগ্রাউন্ড শুনতে শুনতে, কারণ আমি 11-12 বেলুড়ে পড়েছি। আচ্ছা। আহ তো আপনি এই যে পুরুলিয়াতে বা তারপরে নরেন্দ্রপুরে আহ, নাটকে ইনভলভ ছিলেন, ওখানে মাস্টার মশাইদের কথাও বললেন। হুম। তো কখনো, জানি না প্রশ্নটা কিভাবে করব, বিষয় নিয়ে কখনো কোনো আহ মানে অমুক বিষয়ে করা যাবে না নাটক, বা নাটক করলে একটা স্পেসিফিক থিমের ওপরই করতে হবে? আমি আমি প্রশ্নটার প্রেক্ষিটা বলছি, মানে জাস্ট একটা মনে পড়লো যে আমরা 11-12-এ একবার, আমি খুব একটা নাটক ফাটক করতাম না, বন্ধুরা মিলে রামের লক্ষণের শক্তি সেল করছিল। তো হুম। হুম। তখন এক মহারাজ নাটকটা পুরো দেখে দেখে বলেন, মহারাজ মানে সুপারিনটেন্ডেন্টকে আমরা মহারাজ বলি, মানে হ্যাঁ, প্রতীকের হ্যাঁ, বুঝেছি। অবগতির জন্য বলছি। তো তো তাকে আমরা জিজ্ঞেস করি যে কেমন লাগলো মহারাজ, বললেন না এমনি ঠিক আছে, কিন্তু শ্রীমান এই রাম টামকে নিয়ে মজা করা এটা আমরা ঠিক পছন্দ করি না। তো এটা শুনে আমরা বেশ শকড হয়েছিলাম আর কি তখন, কারণ আমরা সুকুমার রায় যারা ছোটবেলা থেকে পড়ছি তারা কখনোই ওটাকে ওইভাবে দেখি না। তো সেই সূত্রে মনে পড়লো। এখন মানে ওই রকম একটা ব্যাপার মানে থাকতে পারে। আহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আহ, আমরা যখন নাটক করেছি আহ, তখন মানে এটা এটা খুব ইন্টারেস্টিং। মানে এটা আমি বলছি, আমি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা করেছি ক্লাস 10-এ। ঠিক আছে, মানে অবভিয়াসলি মহিলা ক্যারেক্টার গুলোকে মডিফাই করা হতো বা ইয়ে হতো। তা আহ, মানে পুরুলিয়াতে আমি নরেন্দ্রপুর সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না, কারণ জাস্ট 2 বছর পড়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা, মহারাজরা কি মনে করতো সেটা কিন্তু আহ, আমি কখনোই সেভাবে কোনোদিনও মহারাজ কেমন লেগেছে এই জায়গাটায় যাইনি, কারণ আমি কাজগুলো মাস্টারমশাইদের সঙ্গে করেছিলাম। মাস্টারমশাইদের সঙ্গে আমাদের একটা মানে এটা রামকৃষ্ণ মিশনের সর্বস্তরে মাস্টারমশাইদের সঙ্গে ছাত্রদের একটা গভীর সম্পর্ক থাকে। এবং আমি ওই সম্পর্কের ভিত্তিতে বলছি, মানে আহ, এবার এটা সত্যি কথা, নিশ্চয়ই কিছু সেন্সরশিপ ছিল, কিন্তু মাস্টারমশাইরা ওয়ার এবল টু ম্যানেজ দ্যাট, মানে দে ম্যানেজ ইট। মানে এটা না, মানে আমরা ছাত্ররা কিছু করছি এটা কখনোই হয়নি। এটা ট্রু স্টেটমেন্ট হচ্ছে, আমি যা যা করেছি এভরিথিং গট ফিল্টার্ড থ্রু দ্য মাস্টার মশাই। সুতরাং ওই যে ব্যাপারটা আমরা কিছু ছাত্র মিলে করলাম, আহ মহারাজ কেমন লেগেছে ব্যাপারটা, মানে প্রত্যেকটা ইয়েতে মাস্টার মশাইরা ইনভলভ থাকতো। কারণ আমরা যখন 9-10-এ এই দেব সাহিত্য কুটিরের গল্প নিয়ে শ্রুতি নাটক লেখা হয়েছে, হয়ে পকেটমার এরকম আমরা কয়েকটা শ্রুতি নাটক করেছিলাম। মানে মানে আমি বলছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। 11-12-এ তো অত সময় পাওয়া যায়নি, কিন্তু 11-12-এও মানে অ্যাজ আই সেড, কৌশিক গাঙ্গুলি গ্যালিলিও করেছে, আমি তখন 11, কৌশিকদা 12। আমরা 12-এ করছি ওই কি জানো মারিচ সংবাদ করেছি। মানে দিজ আর অল হাইলি পলিটিক্যাল, রাইট? কিন্তু সেভাবে তো কোনো অবশ্যই। মহারাজ অ্যাকচুয়ালি মানে সত্যতা টত্যতা অ্যাটলিস্ট নরেন্দ্রপুরের যে যারা ছিল ইনচার্জ, দে ওয়ার ফেয়ারলি প্রোগ্রেসিভ পিপল। সুতরাং কিন্তু আমরা লক্ষণের শক্তিশাল করিনি, টু বি ফেয়ার। মানে জাস্ট কিন্তু মানে দে ওয়ার ভেরি এডুকেটেড পিপল। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দে আর মোস্টলি এডুকেটেড পিপল হু হ্যাভ চোজেন দিস প্রফেশন, দ্যাটস অল। মানে সেইভাবেই আমি মোটামুটি ব্যাপারটা দেখি। আহ সুতরাং আমার ওই অভিজ্ঞতা খুব বেশি হয়নি, অন্তত নাটক রিলেটেড হয়নি। অন্যান্য জিনিস নিয়ে ঠিক আছে, আছে কনজারভেটিজম এবং ইত্যাদি ইত্যাদি, কিন্তু নাটক নিয়ে বা গান, গানের জায়গাতে ঠিক আছে, মানে লাড়ে লাপ্পা না হলেও কিন্তু মানে ভারতীয় সঙ্গীতের একটা যে গভীর জায়গা, সেটা কিন্তু আমি শিখেছি আমার মাস্টারমশাইদের কাছ থেকে। মানে আহ মানে এইটুকুই বলতে পারি। মানে হুম এরকম হুম নয় যে আমি হুম। রামকৃষ্ণ মিশনের বিরাট ভক্ত বা বা সিস্টেমের বিরাট ভক্ত, ওটা না, কিন্তু মানে আমার তো অস্বীকার করার কোনো উপায় নেই, একটা বড় সময় ওখানে কাটিয়েছি। ঠিক, হ্যাঁ, অবশ্যই। হুম, হুম, প্রতীক, তোর প্রশ্ন পরের প্রশ্ন, করো। হ্যাঁ, আমি আমি শঙ্খদাকে একটা প্রশ্ন করছি। শঙ্খদা, মোটামুটি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, মানে ধরো আমরা যারা কিছু না কিছু ক্রিয়েট করি, সেটা একটা গান হতে পারে, একটা কবিতা লেখা হতে পারে, বা যাই হোক,
তো প্রত্যেকটা ক্রিয়েশন আমাদের খুব প্রিয়, মানে নিজের সন্তানের মতো। তো সেইখান থেকে তুমি যখন একটা নাটক লেখো বা একটা কনসেপ্ট ভাবো, তারপর সেটাকে যখন থিয়েটারে রূপান্তরিত হয়, সেটা তুমি সাফল্য আর ব্যর্থতাকে কিভাবে দেখো? মানে এটা হতেই পারে বা তোমার ক্ষেত্রে হয়তো হয়েছে, তুমি হয়তো খুব প্যাশনেট একটা পার্টিকুলার নাটক নিয়ে সেটা তুমি লিখলে, মঞ্চস্থ করলে, হয়তো সেটা ক্রিটিক্সদের কাছ থেকে খুব একটা ভালো ফিডব্যাক পেলো না বা পেলো। তো তুমি সাফল্য আর ব্যর্থতা তোমার প্রফেশনাল দিকে বলছি না, এই নাটকের ক্ষেত্রে সেটাকে তুমি হ্যাঁ, কিভাবে দেখো? আমি আমি মানে আমি বলছি। আহ, মানে প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এবং এইটা এইটা প্রতীক, মানে এটা বোঝাটা খুব জরুরি। আহ, এবং এটা একটা ভালো প্রশ্ন, মানে আমি সেটাই বলছি, এটা তুই একটা ভালো প্রশ্ন তুলেছিস। প্রথম কথা হচ্ছে যে আগে বলি যে কবিতা, গল্প বা ইয়ের কথা। মানে তোরা জানিস কিনা জানি না, এখানে লেখনী বলে একটা রাইটার্স গ্রুপ আছে। আমি বোধহয় তোকে বলেছি এই গ্রুপটার কথা, তোকে গৌরীদির সঙ্গে আমি বোধহয় আলাপ করিয়েও দিয়েছি, রাইট? মানে তা সুতরাং একটা কবিতা লেখা, গল্প লেখা বা উপন্যাস লেখা ইজ এ ভেরি পার্সোনাল জার্নি। হ্যাঁ, এবং ওই পার্সোনাল জার্নির শেষে গিয়ে তারপরে আমরা চাই লোকে এটা পড়ুক, পড়ে ভালো মন্দ বলুক, এবং এবং তারপরে দ্য ফিডব্যাক, ইটস এ ভেরি পার্সোনালাইজড স্পেস। নাটক ব্যাপারটা কিন্তু ইটস, অন্তত আমি যেভাবে নাটক করি, যেভাবে নাটক করেছি, যে যে অরিজিনাল যখন নাটকের কাজ হয়, আহ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে ইট ইজ এ ডিপলি ডিপলি মানে কালেকটিভ এফার্ট। হ্যাঁ, কারণ আমি যেহেতু মানে গ্রাসরুট থিয়েটারে বিশ্বাস করি, সো ইট ইজ এ কালেকটিভ এফার্ট। তো আমার প্রথম যেটা আহ, হয় যে আমরা যখন এই জিনিসটা উপস্থাপনা করছি, হাউ ইজ দ্য হোল ensemble বা হাউ ইজ দ্য হোল গ্রুপ ওয়ার্কিং, হোয়াট আর দে ফিলিং, এইটা কিন্তু আমার প্রাথমিকই, মানে আমরা যারা মানে একসময় সংগঠন করেছি বা সংগঠনে বিশ্বাস করেছি বা সাংগঠনিক ভাবে কিছু মানে কোনো কিছু বানানোর কথা ভাবি, বা মাস্টার মশাই হিসেবেও যখন আমি ভাবি, মানে মানে প্রজেক্ট হিসেবে, যে আমি চাই যে যাদের সঙ্গে করলাম তাদের কি মতামত, সেইটা আমার কাছে কিন্তু সবচেয়ে বড় পাওনা বা সবচেয়ে বড় জায়গা। এবার তারপরে হচ্ছে দর্শকেরা কি ভাবলো, ঠিক আছে? এবার আমি আহ, মানে আমি নিজে দর্শকদের ব্যাপার নিয়ে আমার মানে একটাই বক্তব্য হচ্ছে যে আমরা যেহেতু আমাদের নাটক বৃহত্তর বস্টনের বাইরে খুব বেশি করে উঠতে পারি না, এখানকার দর্শকটা একটা খুব ছোট দর্শক। তা আমি মনে করি অফ কেন্দ্রিকে আমরা 100 থেকে 150 জন দর্শক তৈরি করতে পেরেছি। আমি মনে করি দর্শক তৈরি করার জায়গায় 100 থেকে 150 200 মতন দর্শক তৈরি করতে পেরেছি, যারা এরকম থটফুল বা একটু অন্য ভাবনা চিন্তার, অফ কেন্দ্রিক যেহেতু, যে একটু অন্য ভাবনা চিন্তার জায়গা, নাটক সেটা নিয়ে ভাববে, সেটা নিয়ে প্রশ্ন করবে, সেটা নিয়ে যে সবকিছু যে বুঝলাম তা নয়, মানে ঠিক আছে একটু একটু ভাবনা করে আছে, এটা কেন করেছে, ওটা কেন করেছে, সেই নিয়ে একটু আলোচনা হবে, হবে, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করেছি। কিছু কিছু লোক সেটার সঙ্গে একাত্ম হতে পেরেছে, কিছু মনে করেছে যে হয়তো একটু বেশি কঠিন বা বেশি কিছু মনে করেছে যে ঠিক আছে এটা বোঝা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই জায়গাটা মানে এইটুকুই আমি পাওনা হিসেবে মনে করি। প্রত্যেকটা নাটকে কার কি ফিডব্যাক, কারণ হচ্ছে এখানে এখানে আমি আমি যেমন এখন যেমন খুব বেশি আর ফিডব্যাক নিই না। হ্যাঁ, নিই না, কারণ হচ্ছে যে যে 150 জন থেকে 200 জন আছে, তাদের মধ্যে অন্তত 50 থেকে 70 কি 100 জনেরকে আমি খুব ভালো করে চিনি। তাদের নাটক সম্বন্ধে কি ধারণা, তারা কি দেখে না দেখে, তাদের কি টেস্ট, এটা মোটামুটি আমি জানি। জানো? হ্যাঁ, হ্যাঁ। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এটাও মনে করি যে এই যে ভাবনা চিন্তার জায়গা তৈরি করাটা, মানে এই যে আজকে রিলস এর জগৎ বা আজকে এই জাস্ট একটা খুব দ্রুত এন্টারটেনমেন্টের জগৎ, তার বদলে একটা অন্য জায়গা তৈরি করাটা তো আমার একটা বড় লক্ষ্য। তা সেই জন্য কি মনে হয়েছে, কি হয়েছে, সেই আলোচনাটা আমি করতে রাজি আছি, কিন্তু আমার মনে হয় এই আলোচনাটা এক
একটা প্রেক্ষিতে হওয়া দরকার, এবং সেই প্রেক্ষিতে না পেলে আমি এই আলোচনাটা করি না। মানে মানে অবশ্যই। মানে যতক্ষণ না ওই জায়গাটা হচ্ছে যে তুমি তোমার জায়গা থেকে বলো যে কি কি কারণে এই নাটকটা তোমার মানে ভালো লাগেনি, বা কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, কি ইয়ে হয়েছে। মানে এই যে খুব সহজে বলে দিলে হ্যাঁ নাটকটা দেখলাম, নাটককে সবাই খুব ভালো অভিনয় করেছে, কিন্তু নাটকটা বুঝলাম না। এখন এটা ইজ এ নন স্টার্টিং ডিসকাশন ফর মি, ইট ইজ এ নন স্টার্ট। মানে তোমাকে বলতে হবে কি বুঝলে না, কি হুম, বুঝেছো কি বোঝনি, বা তুমি কি, তোমার কি মনে হয়েছে। তোমার কি এক্সপেকটেশন ছিল? হ্যাঁ, তা এখন আমার ইয়ে হচ্ছে যে এই দর্শকদের কন্টিনিউয়াসলি ডাম ডাউন করে, মানে যেটা আমাদের এই বলিউড ড্রিভেন, হলিউড ড্রিভেন, বা এইরকম একটা খুব একটা ন্যারো এন্টারটেনমেন্ট ড্রিভেন সিস্টেমের মধ্যে দিয়ে যাতে তোমায় চিন্তা করতে না হয়। কারণ এখন তো পুরো সমাজটাই মানে মানে আমাদের পলিটিক্সটাই তো ওইদিকে মুভ করছে, যাতে চিন্তা করতে না হয়। তুমি চিন্তা করবে না যাতে আমি আমার মতন যা খুশি করতে পারি। মানে মানে এই যে ব্যাপারটা, যাতে চিন্তা, এবার সেটাকে কাউন্টার করার জন্য যা যা করতে হয় সেটা আমি করতে রাজি আছি, এবং সেটাই করে যাচ্ছি বলে মনে করি। সুতরাং মানে এটা আমার কাছে ইটস এ লিটল বিট মোর দ্যান আ ডিপলি জাস্ট পার্সোনাল জায়গা থেকে কিছু করা। মানে একটা বৃহত্তর জায়গার নাটকের জন্য। কিন্তু তুই যদি বলিস কবিতা, যেমন আমি কবিতা লিখি, কিন্তু আমি কবিতা কোথাও ছাপি না। আমি খুব কিছু ক্লোজ বন্ধু বান্ধবের সঙ্গে কবিতা পড়ি, ইয়ে করি, আলোচনা করি, কিন্তু আমি কবিতা যেমন ছাপি হয়তো, মানে টুকটাক ছাপি, কিন্তু কবিতার জায়গাটা আমার কাছে একটা ভীষণ অন্য জায়গা। এবং একদম। মানে এবার সেই কারণে মানে আমি নাটকের প্রেক্ষিতে পুরো ব্যাপারটা বললাম। মানে কবিতা সেই কারণেই প্রথমেই বলে দিলাম যে কবিতা সাহিত্য বা গল্পর জায়গাটা একটু একটু অন্যরকম। একদম। সৌম্যদা, তোমার প্রশ্ন? আহ না, আমি তোমার প্রশ্নের সূত্রেই আরেকটা প্রশ্ন মাথায় এলো। এরকম কখনো হয়েছে কি, কারণ এতদিন ধরে নাটক নাটকের জগতে আছো, সরি আমি কখনো আপনি কখনো তুমি বলছি, যাই হোক। হ্যাঁ, কোনো আহ তুমি বলো আহ, তো। এতদিন ধরে নাটক যে মানে করছো এবং সংগঠন, ধরো কোনো নাটকের আইডিয়া তোমার প্রথমে শুনে মনে হয়েছে যে এটা দাঁড়াবে না, বা আহ, এটা ঠিক কনভিনসিং লাগছে না, কিন্তু ইভেনচুয়ালি মানে তুমি ইউ ইউ মুভ টু দা আদার সাইড আর কি, যে আলটিমেটলি তুমি কনভিন্সড হয়েছো, বা হয়তো কিছুটা ডাউট নিয়েই ওটাকে এগোতে দিয়েছো, এবং আস্তে আস্তে দেখেছো যে না, এটার যেটা বক্তব্য সেটা হয়তো প্রথমে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু আলটিমেটলি এটা একটা ভালো ফরমেশন পেয়েছে। এরকম এরকম অভিজ্ঞতা কি আছে? হ্যাঁ, এই ইয়ের যেটা মানে প্রতীকের যে লেখাটা ছিল, গড ব্লেস আমেরিকা, মানে সেটাই তো একটা ওরকম। আমি তো প্রতীকের লেখাটা জাস্ট মিঠুন পড়েছিল, সেখানে আমার মনে হচ্ছিল আইডিয়াটা আমার খুব ভালো লেগেছিল। মানে মানে আমার মনে হচ্ছিল আইডিয়াটার মধ্যে অনেক, কিন্তু নাটক হিসেবে তো মানে আই ওয়াজ ভেরি ডাউটফুল এটা নাটক হিসেবে দাঁড়াবে কিনা। হ্যাঁ, তা তোমরা লিখলে, তোমরা যেটা লিখলে সেটা আমি নিলে, আমরা পড়লাম, পড়ে তখনও উই ওয়ার নট শিওর যে এটা দাঁড়াবে কিনা। সো উই ওয়েন্ট থ্রু দ্য প্রসেস। মানে আমার কাছে আসলে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওই বিশ্বাসের জায়গাটা, যে আমি মনে করি যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা 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 এই বিষয়টা, মানে এই বিষয়টার যে সারবস্তুটা, সেটা যথেষ্ট পাওয়ারফুল বা শক্তিশালী। সেইটা যদি আমি বিশ্বাস করি, তারপর আমি সেটা নিয়ে কাজ করব। দেখো, শেষ পর্যন্ত কতটা বেরোবে একটা জিনিস, সেটা তো মানে আমরা তো সবাই ওই লেভেলে প্রফেশনাল নই। মানে এই এই কাজ যদি আজকে একটা মানে অ্যাজ আই সেড, আমার যিনি মেন্টর দীপঙ্কর মুখার্জিকে দিয়ে করানো হয়, তিনি যা বার করতে পারবেন আমরা কখনোই সেটা পারবো না। সুতরাং ওইটা নিয়ে তো ইয়ে করে লাভ নেই। কিন্তু আমি বলছি যে এটা মানে আমার শুরুটার জায়গা খুব সিম্পল, যে আমি মনে করি যে এই চিন্তাটায় বা এই ভাবনাটায় বারুদ আছে।
ঠিক আছে, সুতরাং আগুন জ্বালালে জ্বলবে, এবং সেইটা যদি হয় তাহলে দ্য রেস্ট ইজ জাস্ট আ ম্যাটার অফ তারপরে কন্ট্রোলিং দ্য ফায়ার অ্যান্ড গেটিং ইট আউট। সেইটা হচ্ছে ব্যাপার, এবং সেটা সব সময় বিভিন্ন সময় বিভিন্ন রকমের আউটপুট হয়, কিন্তু মানে মানে ওইটুকু বিশ্বাস আমার আছে আর কি। হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন করলো সৌম্যদা। আমরা মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি। শঙ্খদার সাথে আড্ডা একবার শুরু করলে মানে শেষ করা কঠিন আর কি। তবু আমাদের আজকে একটু টাইম রেস্ট্রিকশন করতে হবে। শঙ্খদা, পরের প্রশ্ন করছি, তুমি যখন জার্নিটা শুরু করেছিলে তারপর ধরো এখন, মানে এখন নয়, মানে আস্তে আস্তে তুমি এমন কিছু ছেলে মেয়েদের সাথে কাজ করা শুরু করলে, হয়তো তাদের সাথে তোমার হয়তো বয়সের বেশ ফারাক। আহ, তো এখনকার ছেলে মেয়েরা, তাদের চিন্তা ভাবনা, তারা টেক স্যাভি, এই যে তুমি রিল জামানা বলছিলে, এখনকার যে সোশ্যাল মিডিয়ার জামানা, তারা অনেকটা সেই সেই জমানার মানুষজন। তো তাদের সাথে তোমার চিন্তা ভাবনার কিরকম সামঞ্জস্য বজায় থাকে বা ফারাক হয় যখন তুমি একটা থিয়েটার নিয়ে আলোচনা করো, তাদের নিয়ে তুমি কি বলবে? এবং না, মানে প্রশ্নটাকে আরো একটু বাড়াই, মানে এটা একটা কনটেক্সট, এবং সেই কনটেক্সটে এখনকার বাংলা থিয়েটার, ধরো কলকাতা বেসড আমি যদি বলি, সেই দিকেও তোমার যদি কিছু বক্তব্য থাকে। না, এখানে দুটো জিনিস বলা আছে তো। এই বৃহত্তর বস্টনে যেটা একটা সুবিধা হচ্ছে, মানে একটা সুবিধা অসুবিধা, এটা একটা অদ্ভুত মিশ্রণ। সেটা হচ্ছে যে প্রচুর ইয়াং ছেলে মেয়ে আসে। হ্যাঁ, ইয়াং ছেলে মেয়ে আসে, তারা এক হচ্ছে একাডেমিক ওয়ার্ল্ডে বা পোস্টডক টোস্টডক ইত্যাদি ইত্যাদি করতে আছে। মানে এখন যেমন অর্ক, মানে মিথুন তো আছেই, তারপরে আহ, শ্রেয়ান, কয়েকজন আছে যারা আহ, মানে তরুণ, আহ, মানে অবভিয়াসলি আমার চেয়ে অনেক বেশি টেক স্যাভি। এদের সঙ্গে আসলে ইন্টারাকশন গুলো ভীষণ সিমলেস হয়। তার একটাই কারণ হচ্ছে যে এরা সংখ্যায় খুব কম, কিন্তু এরা প্রত্যেকে দে আর অ্যালাইন্ড উইথ দ্য থট প্রসেস, কারণ তাদের মধ্যে এই ব্যাপারটা, মানে ওই ফিলোসফি হোক, পলিটিক্স হোক বা যাই হোক, এটা আছে। এবার আরেকটা শ্রেণীর ছেলে মেয়ে আছে আহ, যারা এখানে আসে এবং যারা জেনারেলি আর ভেরি মাচ নট অ্যালাইন্ড উইথ দিস। তারা দুর্গাপুজো করবে, তারা শঙ্খদার সঙ্গে আড্ডা মারবে, সবকিছু করবে, কিন্তু তারা ওই নাটক বা এই জাতীয় জায়গা থেকে অনেকটাই দূরে থাকে, এবং সেটাও আমি বুঝি। মানে এটা এটা না বোঝার মতন কিছু নেই। আহ তা সুতরাং এই 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 অভিজ্ঞতাটা কাইন্ড অফ ওই ডুয়ালিটি আছে এই অভিজ্ঞতার। কিন্তু যেটা আমি একটা জিনিস দেখেছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আমরা রিসেন্টলি, মানে গত বছর থেকে আমরা মানে এটা তোরা দুজন কেউ আসতে পারিসনি, কিন্তু আহ, আরো কয়েকজন আহ, এসেছিল, কিডস কেন্দ্রিক করতে শুরু করি, বাচ্চাদের নিয়ে থিয়েটার করতে শুরু করি। এবারে সেইখানে কিন্তু মানে লোকের এই বিশ্বাসটা আছে, ঠিক আছে এরা যেটা করছে সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা কিছু শিখবে। তাই এটা তো একটা বিরাট প্রাপ্তি। সে তারা রিলস করুক, তারা তো রিলস দিয়ে তাদের বাচ্চাদের শেখাচ্ছেন, বা শেখালেও বা এআই দিয়ে করে, কিন্তু তারা কিন্তু চায় যে তাদের ছেলে মেয়েদের এই থিয়েটার, বাচ্চাদের থিয়েটার ও কি এর এক্সপিরিয়েন্সটা যাতে হয়। তো এটা একদমই তো হ্যাঁ। একটা এটা তো একটা বড় প্রাপ্তি। মানে এটা তো আমি মানে there were plenty of people, তারপর ওয়ার্কশপ হয়েছে, বলেছে যে এই উইকে না করে প্লিজ এই উইকে করো, আমি আসবো, ইয়ে করব, এবং মা বাবারা ছেলে মেয়েদের ঘন্টার পর ঘন্টা নিয়ে এসে করিয়েছে। আহ মানে সে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব থাক বা তাদের সঙ্গে মানে আমার ভাবনা চিন্তার মিল থাক না থাক, তারা তো ঘন্টার পর ঘন্টা এসে বসে, মানে থিয়েটারটা তো তোর একদিনে হয় না, তোর অন্তত দু আড়াই মাস মা বাবাকে কমিট করতে হয়, একদমই হ্যাঁ, হ্যাঁ। বিয়ন্ড এভরিথিং এলস দ্যাট দেয়ার কিডস আর ডুইং এখানে। এবং এখানে তো কোথাও কোনো কিছু কাছে না, তোকে গাড়িতে করে যেতে হবে, ইয়ে করে যেতে হবে, অনেকটা সময় দিয়ে যেতে হবে, করছে তো। সুতরাং সেটা তো মানে অনস্বীকার্য। সুতরাং মানে আমার সঙ্গে নাটক করে কি করে না, বা আমি আমার সঙ্গে সারাক্ষণ তাদের অ্যালাইনমেন্ট আছে কিনা সেটা ইয়ে না, কিন্তু আছে। মানে মানে তারা একই সঙ্গে তারা মেলা করে, মানে মেলায় যায়,
মানে তারা অরিজিৎ সিং এর কনসার্টে যায়, ইয়ে করে, বা ওই সবগুলো তাদের কাছে ইম্পর্টেন্স পায়, কিন্তু তারা এটাও করে। সুতরাং মানে মানে মানুষকে ওই একটা জায়গায় মানতে হবে যে আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন সত্তা আছে আর কি। একদমই। হ্যাঁ, না তুমি তোমার যেটা প্রাপ্তির কথা বলছিলে, আমার মনে হয় প্রাপ্তিটা দুদিক থেকেই। মানে ধরো, বিদেশের মাটিতে বসে বাবা মারা যে তাদের ছেলে মেয়েদের থিয়েটার শেখাতে নিয়ে যেতে পারছে, মানে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, সেটাও তাদের কাছে প্রাপ্তি। হুম, আবার তুমি মানে অবশ্যই। তোমার দিক থেকে যে 2025 সালে বসে আমেরিকায় বসে যে বাবা মারা তাদের ছেলে মেয়েদের থিয়েটার শেখাতে আগ্রহী, আমার মনে হয় সেটাও একটা প্রাপ্তি। হ্যাঁ, যেটা তুমি বললে আর কি। হ্যাঁ, সৌম্যদা, তুমি কিছু বেশ। বলছিলে। না, আমি জাস্ট বলছিলাম যে কিডস কেন্দ্রিকের তোমাদের শোকেসটা অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম, মানে এবং খুবই ও মানে আচ্ছা, তো তুমি এসছিলে, প্রতীক আসেনি, আর আর হ্যাঁ, প্রতীকের পরেরটায় হ্যাঁ, হ্যাঁ, প্রতীক এসছিল। আমি তখন ইন্ডিয়াতে। তুমি তখন হ্যাঁ, কলকাতায়। হ্যাঁ। সরি সরি, হ্যাঁ। আমি গুলিয়ে ফেলেছি। না না, সেটা ঠিক আছে। খুব হুম। মানে খুবই ইমপ্রেসিভ লেগেছিল। আপনি একদম যা বললেন যে ওই মানে আমরাও দেখতে দেখতে ওটাই ভাবছিলাম যে এই ছেলে মেয়েগুলোর কত প্র্যাকটিস করতে হয়েছে এবং তাদের মা বাবাদের কতখানি অধ্যবসায়, মানে নিয়মিত নিয়ে আসা, আহ, এই এই ডিসিপ্লিন গুলো মেনটেন করতে হয়েছে। হ্যাঁ এবং হ্যাঁ, এই মানে এবং এবং এটা আমার কাছে, মানে আমি সত্যি সত্যি ওই লেভেলে এক্সপেক্ট করিনি হবে। মানে আমার মেয়ের নিজের কিছু ইনস্টিংক্টিভ জায়গা আছে। ও যেহেতু ছোটবেলা থেকে এগুলো করে এসছে, ওর ওর লেখা টেখা বা জিনিসপত্র, মানে মানে স্ক্রিপ্ট ফিপ্ট করাটা ওর ওর কাছে একটু মোর ন্যাচারালি আসে। সুতরাং ওটা করেছে, কিন্তু তারপরে ওটা থেকে যে সত্যি একটা কিছু প্রোডাকশন হতে পারে, এবং এটা যে মানে এতজন বাচ্চা এতটা ইন্টারেস্ট নিয়ে করবে, সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু ঠিক আছে, মানে এটা এটা একটা বিরাট প্রাপ্তি আমি মনে করি। এবছর অন্তত সেইটা আমাদের একটা বিরাট ইয়ে ছিল আর কি। আহ, তা তা যাই হোক। আর দেখ, কলকাতার থিয়েটারের ব্যাপারটা নিয়ে, মানে এটা এটা একটা সম্পূর্ণ আলাদা আলোচনা। আহ, মানে আমি আহ, মানে আমাদেরই আসছে সাউথ এশিয়ান আমেরিকান থিয়েটার ফেস্টিভ্যাল, সাত যেটা বলি, ওটা নভেম্বরের ওই 21, 22, 23 আমরা করব। সেটার একটা বড় থিমেটিক জায়গা হচ্ছে যে আমরা আর্টিস্টরা কি করছি, আর্টিস্টরা কি মনে করি। কারণ দেখ, আরজি করার পর তো অনেকে অনেক প্রতিবাদ করলো, কিন্তু তারপরে তো কিছুই হয়নি, এবং তারপরে আর্টিস্টরা যে যার মতন চলে গেছে। এবার সেই জায়গা থেকে আমাকে এই জিনিসটা ভীষণ হন্ট করে, যে 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 আমরা কি করতে পারি। মানে কারণ এটা, মানে এটা এগেন আমার একটা ওই বিশ্বাস বা ইয়ের জায়গা থেকে। সুতরাং কলকাতাতে কাজ হচ্ছে, প্রচুর কাজই হচ্ছে। আমি কলকাতায় গেলে থিয়েটার থিয়েটার দেখি, বা থিয়েটারের লোকেদের সঙ্গে কথা বলি। কিন্তু মানে মানে ইজ ইট ডুইং এনিথিং, সেই প্রশ্নটা আমার এখনো আছে। মানে মানে এটার কি কোনো ট্রান্সফরমেটিভ জায়গা তৈরি হচ্ছে, বা এটা কি মানুষকে এমন ভাবে ভাবাচ্ছে? কারণ মানে কলকাতার আজকে যদি আমরা, মানে কলকাতা বা শুধু না, পশ্চিমবঙ্গের যদি আমরা পলিটিক্স দেখি, বা পশ্চিমবঙ্গের যদি জায়গাটা দেখি, সাংস্কৃতিক জায়গা বা আমাদের রাজনৈতিক জায়গা বা আমাদের পুরো আহ উম, জায়গাটা, সোশিও ইকোনমিক জায়গাটা দেখি, সেখানে তো এই প্রশ্নটা থেকেই যায় যে যে তুমি শিল্পী হিসেবে কি করছো যেটা মানুষকে ভাবাচ্ছে। সেটা শুধু ওখানে না, সেটা এদেশেও। এদেশে তো তাও অন্তত কোথাও একটা একটা রেজিস্ট্যান্সের জায়গা ছিল, সেটা হয়তো এখন খানিকটা দমে গেছে, কিন্তু আমার মনে হয় এটা ফিরে টিরে আসছে বা আসবে। কিন্তু আহ, মানে আহ, ওই আর কি। না, একদমই খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললে যে আহ, দিনের শেষে আমি যেটা করছি সেটা মানুষকে ভাবাচ্ছে কিনা, মানে যেটা কিনা হয়তো শিল্পী সত্তার একেবারে গোড়ার কথা, যেটা দিয়ে হ্যাঁ হ্যাঁ হয়তো সবাই শুরু করে, যে আমি যে যে জিনিসটা করছি সেটা কাউকে ভাবাচ্ছে কিনা, আমার আমার শিল্পটা রেশ রেখে যাচ্ছে কিনা মানুষের মনে। আহ আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এলাম। শঙ্খদা, আমার তরফ থেকে শেষ প্রশ্ন। মৈত্রীর সম্পর্কে তোমার দু চার কথা। আমরা একেবারেই নতুন অর্গানাইজেশন, 1.5 বছর। হ্যাঁ, মানে মানে মৈত্রীতে তো আমি শেষ তো এলাম হচ্ছে ভাষা দিবসে। মানে সেটা তো একটা মানে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছিল। আমি মনে করি যে মানে এরকম ছোট ছোট কাজ, মানে আমি আহ, উম, সৌম্যদীপকে আমি বারবার বলেছি, বা উৎপলকেও বলছিলাম, যে যদি
মানে একটু মোর ঘরোয়া পরিবেশে যারা যারা ইন্টারেস্টেড তাদের সঙ্গে করা যায়। আমি বারবার লেখনির এক্সাম্পলটা দিই ওই কারণেই যে মানে লেখনি ইজ নট এ বিগ অর্গানাইজেশন, বা লেখনি নেভার স্ট্রাইভস টু বি এ বিগ অর্গানাইজেশন, কিন্তু যতটুকু করে মানে একটা খুব সলিড জায়গা থেকে করে, সেটা লেখা হোক ইয়ে হোক, আহ, উম, মানে সেই রকম একটা কোনো কিছু তৈরি করার জায়গায় মানে মৈত্রেয়ী আশা করছি সফল হবে, মানে একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে। এবার মানে আমি জেনারেলি এক্সাইটেড যে তোরা কোন দিকে যাবি, কি কি আর করবি, আহ, মানে সেটা জানার জন্য অন্যান্য লোকজনের সঙ্গে। আর এইসব জায়গায় যেটা আমার অন্তত ভালো লাগে যে নতুন নতুন লোকেদের সঙ্গে আলাপ হবে, তাদের ভাবনা চিন্তার কথা জানতে পারবো। তো মৈত্রীতে তো ডেফিনেটলি মানে তুই, সৌম্যদীপ আছে, মানে আমার প্রশস্তির সঙ্গে আলাপ হয়েছে, তারপরে উৎপল আছে, বা আরো যারা যারা মানে তাপস দা বা রাহুল দা, ওরা তো ঠিক আছে, মানে তাদের সঙ্গে তো আমার আগে ইয়ে হয়েছে। কিন্তু মানে আশা করছি মানে একটা একটা নতুন কিছু হবে, মানে মানে খুব মানে আমি চাই যে মৈত্রী খুব ট্র্যাডিশনাল জায়গার বাইরে বেরিয়ে কিছু করুক আর কি। এবং মানে তোদের সঙ্গে কথা বললে মনে হয় যে সেই জায়গাটা নিয়ে তোরাও ভাবনা চিন্তা করিস, সুতরাং ডেফিনেটলি হবে। একদম একদম হুম। সুতরাং মানে এটা এটা একটা আশার জায়গা, মানে সবসময় ওই আশায় বাঁচে চাষা টাইপের ব্যাপার আর কি। সুতরাং আমি আশা করবো যে মৈত্রী একটা কিছু করবে, মানে কথা বলতে তো গল্প করতে তো খুবই ভালো লাগে। আমাদেরও হ্যাঁ সেটাই আশা, শঙ্খদা। আর এই যে তুমি বললে, এটাও আমাদের অনেকটা প্রাপ্তি, কারণ এই ভাষা দিবসের প্রোগ্রামটাই মানে আমরা খুব কম সময়ের মধ্যে প্ল্যান করে অর্গানাইজ করেছিলাম, মেনলি প্রতীক আর আমি। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, এক এক সময় মানে আমাদের মৈত্রীর একটা মেন মোটিভেশন প্রথম থেকেই ছিল যে শুধু পুজো না, ওই যে তুমি যেটা বললে, বলছিলে প্রথম দিকে যে পুজো করার আরেকটা কমিটি আমরা নই আর কি, মানে পুজোটাও করি, এটা ঠিক। এবং যেটা হয় বাঙালির দুর্গাপুজোটা করলেই ওটাই মেন ইভেন্ট হয়ে দাঁড়ায়। সেটা সেটা না কিন্তু আসলে সেখানেও আমরা কালচারটাকে হাইলাইট করতে চাই, কালচারাল হ্যাঁ আসলে দিকটা। এটা 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 একটা এটা একটা চ্যালেঞ্জ। মানে মানে চ্যালেঞ্জ হচ্ছে যে মানে মানে পুজো করলে লোকজন আসে, সুতরাং দ্যাট গিভস ইউ অ্যাক্সেস টু এ ক্রাউড। মানে সেটা সত্যি কথা। মানে মানে পুজো না করলে মানে ক্রাউড আনাটা বা ইয়ে করাটা তো প্রাথমিকভাবে কেউ চিনবে না, এবং সেটা একটা সমস্যা। কিন্তু আহ তারপরে যদি পুজোটাই প্রাধান্য পেয়ে যায়, মানে পুজো বা পুজোর আনুষঙ্গিক ব্যাপারটাই যদি প্রাধান্য পেয়ে যায়, সেইখান থেকে কি করে বেরোনো যায় সেটাই আমার ইয়ে। মানে মানে বেশিরভাগই কালচারাল অর্গানাইজেশন গুলো তো মানে পুজো করে, সরস্বতী পুজো করে, মানে দুর্গা পুজো করে, সরস্বতী পুজো করে, তারপরে চেষ্টা করে একটা কিছু কবি জয়ন্তী পিকনিক টাইপের জিনিসপত্র করার আর কি। মানে এইটা হচ্ছে দ্য জেনারেল রাউট। এখন সেটা প্রত্যেকটা অর্গানাইজেশনই প্রায় এরকম একটা কিছু করে। তা সেটা থেকে আমার নিজের খুব বেশি ইয়ে মানে এরকম অনেক অর্গানাইজেশনই আছে, সুতরাং মানে হাউ ইজ ইট গোয়িং টু বি ডিফারেন্ট, এই প্রশ্নটা এসে যায় আর কি। হুম, একদমই। হুম। অসংখ্য ধন্যবাদ শঙ্খদা। আহ এটা মৈত্রীর ম্যাগাজিনের জন্য আমাদের আড্ডা হলো, তা বাদেও আমাদের আড্ডা তো চলতে থাকবে। আহ ঠিক আছে। একটা টাইম বাউন্ড আড্ডা করতে হলো ম্যাগাজিনের জন্য। না না অসংখ্য ঠিক। ধন্যবাদ, তুমি সময় দিলে আজকে। না, আহ না, ঠিক আছে, মানে এটা এটা আমার খুব ভালো লাগলো, এবং আমি আশা করছি আহ মানে তোদের সঙ্গে আরো কথাবার্তা হবে। একদমই, আমরাও সেটাই চাই আর কি। আড্ডা চলবে, আমাদের কথোপকথন চলবে। ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ থেকো। শঙ্খদা। ওকে। রেকর্ডিং স্টপ করছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।